খ্রিস্টান ধর্ম অনুযায়ী এই পৃথিবীতে র্যাপচার ইভেন্ট নামের একটি ইভেন্ট হবে, যে ইভেন্টের মাধ্যমে ঈশ্বর নিজে ভালো কাজ করা মানুষদের আকাশের উপরে ডেকে নেবেন এবং এদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন, আর বাকি পাপী লোকদের পৃথিবীতে আবার ফিরিয়ে দেওয়া হবে শোধরানোর জন্য। এরপর আবার পৃথিবীতে অ্যান্টিক্রাইস্টের আগমন ঘটবে, যার অনুসরণ করে মানুষ আবার পাপাচারে লিপ্ত হতে থাকবে। তখন আবার যীশুখ্রিস্ট নিজেই জন্ম নেবেন এই অ্যান্টিক্রাইস্টকে মারার জন্য। এই পৃথিবীতে র্যাপচার ইভেন্ট অনেক আগেই হয়ে গেছে। পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করছে এখন। তারা একে অপরের সাথে কথা বলাকে পাপ মনে করে, তাই তারা নিজেদের ভোকাল কর্ড সার্জারির মাধ্যমে কেটে ফেলেছে। একে অপরের সাথে তারা কমিউনিকেশন করে এক ধরনের শীষ বাজিয়ে। এই ঘন জঙ্গলের মাঝে এজরাইল নামের একটি মেয়েকে দেখানো হয়। তার গলাতে ক্রসের চিহ্ন আঁকা, মূলত তার ভোকাল কর্ড কাটার সময় এই চিহ্নটি আঁকা হয়েছিল। ইসরায়েল জঙ্গলের লতা পাতা সংগ্রহ করে একটি ব্রেসলেট বানাচ্ছে। মূলত এই ব্রেসলেটটি বানাচ্ছিল সে তার বয়ফ্রেন্ড ক্যাননকে দেওয়ার জন্য। তারা একটি কাল্ট থেকে পালিয়ে এসেছে। ক্যানন একটি গাছের পাশে আগুন জ্বালিয়েছিল। ইসরায়েল তখন দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলে, কেননা এই আগুনকে ফলো করে কাল্টের লোকেরা তাদেরকে খুঁজে বের করে ফেলতে পারে। এ সময় ইসরায়েলকে অনেক চিন্তিত দেখে ক্যানন তাকে সান্ত্বনা দেয়। ইসরায়েল তখন সেই লতা পাতা দিয়ে তৈরি করা ব্রেসলেটটি তার বয়ফ্রেন্ডকে পরিয়ে দেয়। ঠিক তখনই তারা শীষ বাজানোর শব্দ শুনতে পায়। তারা বুঝে যায় কাল্টের লোকেরা তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে অবধি পৌঁছে গেছে। সত্যি সত্যি দেখা যায় কাল্ট গ্রুপের কয়েকজন লোক সেখানে এসেছে। ইসরায়েল এবং ক্যানন পালানোর জন্য দুদিকে দুজন ছুটতে থাকে অনবরত, কিন্তু তাদের শেষ রক্ষা হয় না। সেই গ্রুপের লোকেরা তাদেরকে ধরেই ফেলে অবশেষে। তারা ইসরায়েল এবং ক্যাননকে দুটি আলাদা আলাদা গাড়িতে তুলে দুটি আলাদা আলাদা রাস্তা দিয়েও নিয়ে যেতে শুরু করে। তারা ইসরায়েলকে কাল্ট গ্রুপের কাছে ফিরিয়ে আনে, যেখান থেকে ইসরায়েল পালিয়েছিল। এই কাল্ট গ্রুপের লিডার ছিল লুথার। সে বাকি লোকদের বলে ইসরায়েলকে একটি চেয়ারের সাথে ভালো করে বাঁধতে। ইসরায়েলকে চেয়ারের সাথে বাঁধার পর লুথার ইসরায়েলের পায়ের কিছু অংশ কেটে ফেলে, যেখান থেকে রক্ত বের হচ্ছিল। লুথার সহ বাকি সদস্যরা পাশের একটি উঁচু জায়গাতে গিয়ে দাঁড়ায়। তারা এক ধরনের রিচুয়াল করছিল। মূলত ইসরায়েলকে স্যাক্রিফাইস করতে চাইছিল তারা। কাল্টের একজন সদস্য ছিল একেবারেই নতুন। এরকম রিচুয়ালে সে প্রথম উপস্থিত হয়েছে। বাকি সবাই যখন রিচুয়ালে মগ্ন, সেই ইয়ং ছেলেটির নজর ছিল ইসরায়েলের ওপরে। আশেপাশে তখন কিছু ক্রিয়েচারকে দেখা যায়। তারা দেখতে অনেকটা মানুষের মতো। তাদের পুরো শরীর ছিল আগুনে ঝলসানো। তারা দেখতে এবং শুনতেও পেত না। মানুষের রক্ত খেয়ে বেঁচে আছে তারা। মানুষের রক্তের ঘ্রাণে তারা মুহূর্তেই ছুটে আসে। ইসরায়েলকে এই ক্রিয়েচারদের উৎসর্গ করার জন্য বেঁধে রাখা হয়েছে এখানে। ইসরায়েল ছটফট করতে করতে তার হাতের বাঁধনটি খুলতে পারে। তার হাতটি পুনরায় বাঁধার জন্য যখন ইয়ং ছেলেটি ইসরায়েলের কাছে আসে, লুথার এবং বাকি সদস্যরা এতটাই রিচুয়ালে মগ্ন ছিল যে তাদের আশেপাশে কি ঘটছে তারা খেয়ালই করে না। হঠাৎই ইসরায়েল তখন ছেলেটির কাঁধে আঘাত করে। ছেলেটির কাঁধ থেকে তখন রক্ত বের হচ্ছিল। মুহূর্তের মধ্যেই ক্রিয়েচারগুলো সেখানে আসে। ক্রিয়েচারগুলো ছেলেটির রক্ত চুষে খেতে শুরু করে। এই সুযোগে ইসরায়েল নিজেকে মুক্ত করে পালিয়ে যায়। অপরদিকে লুথার এবং তার সাথীরা যখন এই বিষয়টা খেয়াল করে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ক্রিয়েচারগুলো তাদের একজন সাথীকে টেনে টেনে বনের মাঝে নিয়ে যাচ্ছিল। ক্রিয়েচারগুলো এতটাই হিংস্র যে তাদেরকে সবাই ভয় পেত, কাছেও যেত না তারা। অপরদিকে ইসরায়েল দৌড়াতে দৌড়াতে একটি নদীর কাছে এসে দাঁড়ায়। সে কিছুটা পানি পান করে নিজের ক্ষত স্থানটা ভালোভাবে পরিষ্কার করছিল। এসব পরিষ্কার করার পর সে ভালোভাবে ব্যান্ডেজ করে, যাতে রক্তের গন্ধে ক্রিয়েচারগুলো তাকে অনুসরণ করতে না পারে। কিন্তু দেখা যায় একটা ক্রিয়েচার তার দিকেই আসছে। ইসরায়েল পাশে থাকা একটি পরিত্যক্ত রুমে প্রবেশ করে। অদ্ভুত ধরনের ক্রিয়েচারটি তার পিছু করতে করতে সেই রুমের মধ্যেও আসে। ইসরায়েল তার ক্ষত স্থানটি ভালোভাবে ব্যান্ডেজ করেছিল, এই কারণে রক্তের গন্ধ বাইরে আসছিল না। যেহেতু ক্রিয়েচারগুলো দেখতে পেত না, তাই ইসরায়েলকে খুঁজে পায় না। ক্রিয়েচারটি চলে যাবার পর ইসরায়েল ঘর থেকে বের হয়ে জঙ্গলের রাস্তার কাছে আসে। রাস্তাতে সেই গাড়ি চলার দুটি টায়ারের চিহ্ন দেখতে পায়। সে বুঝতে পারে তার বয়ফ্রেন্ডকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েল এই রাস্তাটি অনুসরণ করতে করতে সেই ক্যাম্পে পৌঁছায়, যেখানে তার বয়ফ্রেন্ড ক্যাননকে নিয়ে আসা হয়েছে। চারপাশে ছিল ফেন্স। এই ক্যাম্প থেকে ইসরায়েল এবং ক্যানন পালিয়েছিল, তাই এখান থেকে বের হবার গোপন রাস্তাটি তার জানা। সেই গোপন রাস্তা দিয়ে ক্যাম্পের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢোকার পর সে তার বয়ফ্রেন্ডকে গিফট করা ব্রেসলেটটি পরে থাকতে দেখতে পায়, যা দেখে ক্যানন বুঝে যায় তার বয়ফ্রেন্ডের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। ঠিক তখন লুথার এবং তার সাথীরা ক্যাম্পে ফিরে আসে। ইসরায়েল একটি তাঁবুর পিছনে গিয়ে লুকায়। লুথার তার দিকেই আসছিল, কিন্তু সে ইসরায়েলকে দেখতে পায় না। বরং সে সেই তাঁবুর ভেতরে প্রবেশ করে,
যেখানে তার অসুস্থ মা ছিল। এরপর লুথার ক্যাম্পে থাকা একটি গির্জাতে আসে, যেখানে পূর্ব থেকে অনেক লোক জমায়েত হয়েছিল। এখানে মিরিয়াম নামের একজন মহিলাকে দেখানো হয়। সে ছিল গর্ভবতী। মূলত মিরিয়াম ছিল কাল্টের লিডার। গির্জার দেয়ালে অনেক গর্ত ছিল, যা দিয়ে বাতাসের মাধ্যমে সৃষ্টিকর্তা সরাসরি মিরিয়ামের সাথে কথা বলতো। একমাত্র মিরিয়াম সৃষ্টিকর্তার কথা শুনতে পেত। সবাই মনে করে মিরিয়ামের পেটে যে সন্তান রয়েছে সে পরবর্তী সময়ে অ্যান্টিক্রাইস্টকে ধ্বংস করবে। মিরিয়াম এই সৃষ্টিকর্তার আদেশে এজরায়েলকে মারার অর্ডার দিয়েছিল। লুথার যখন মিরিয়ামকে জানায় সে এজরায়েলকে হত্যা করতে ব্যর্থ হয়েছে, এজরায়েল পালিয়ে গেছে, এতে মিরিয়াম প্রচণ্ড রেগে যায়। এ সময় সবাই চার্চের নিচে এক ধরনের শব্দ শুনতে পায়। চেক করার জন্য যখন লুথার নিচে যায় সে দেখতে পায় এজরায়েল সেখানে। লুথার এজরায়েলকে ধরতে চায়। এজরায়েল তার হাত থেকে ছুটে দৌড়ে অন্য পাশে চলে যায়। তখন এ সময় লুথার ক্যাম্পের বেল বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। সবাই ইসরায়েলের পিছনে ছুটতে থাকে, কিন্তু ততক্ষণে এজরায়েল ফেন্সের নিচ দিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছে। সে প্রাণপণে দৌড়াতে শুরু করে, ক্যাম্প থেকে অনেকটা দূরে চলে যায়। এভাবে সারাটা দিন দৌড়ায় সে। এখন সে ক্যাম্প থেকে অনেকটা দূরে চলে এসেছে, অন্ধকার নেমে আসছে। ক্যাম্প থেকে পালানোর সময় এজরায়েল হাতে আঘাত পেয়েছিল। এখান থেকে রক্ত বের হচ্ছে। রক্তের গন্ধে এই জঙ্গলে থাকা ক্রিয়েচারগুলো তাকে আবার তাড়া করে। এজরায়েল ছুটতে ছুটতে একটি রাস্তার পাশে এসে পৌঁছায়। ঠিক তখন সেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। হঠাৎ এজরায়েলকে গাড়ির সামনে দেখতে পেয়ে গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে আসে। এজরায়েলকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? এজরায়েল তার কোনো কথাই বুঝতে পারছিল না, বরং তাকে কথা বলতে দেখে এজরায়েল ভীষণ আশ্চর্য হয়ে যায়। এজরায়েল চুপচাপ গাড়িতে গিয়ে বসে। ড্রাইভারও ছিল একজন সার্ভাইভার। সে এই জঙ্গলের শেষ প্রান্তেই থাকতো। এরপর তারা দুজন সামনের দিকে যেতে শুরু করে। গাড়ির ড্রাইভারটি এজরায়েলকে অনেক কথাই জিজ্ঞেস করে। এজরায়েলের সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু এজরায়েল তার কোনো কথাই বুঝতে পারছিল না, তার ভাষা জানতো না সে। এই বিষয়গুলো বুঝতে পেরে লোকটি গাড়ির মিউজিক অন করে দেয়। এরপর তারা মিউজিক এনজয় করতে করতে যেতে থাকে সামনের দিকে। এদিকে কাল্টের একজন সদস্য এজরায়েলকে খুঁজতে খুঁজতে এখানে অবধি পৌঁছে গেছে। সে ড্রাইভারকে উদ্দেশ্য করে গুলি করে। গুলিটি ড্রাইভারের মাথায় লাগার কারণে ড্রাইভার মারা যায় তাৎক্ষণিক। গাড়ির ডিসব্যালেন্স হয়ে যায়। গাড়িটি গুলি ছোড়ার লোকটিকে আঘাত করে। লোকটি একটি দেয়ালে গিয়ে ধাক্কা লাগে। কাল্টের সেই মেম্বারটি গাড়ির ধাক্কায় পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে। সে এখন হাঁটতেও পারছিল না। লোকটি এজরায়েলকে আক্রমণ করার আগেই এজরায়েল তার বন্দুক নিয়ে নেয়। সে লোকটিকে হত্যা করে। এরপর এজরায়েল বন্দুকটি নিয়ে জঙ্গলের মাঝ দিয়ে যেতে শুরু করে। আবার কিছু দূর যাবার পর সে দেখতে পায় কেউ একজন আগুন জ্বালিয়ে গাছের নিচে বসে আছে। এটা অন্য কেউ ছিল না, এটা ছিল তার বয়ফ্রেন্ড ক্যানন। ক্যাননকে দেখে এজরায়েল প্রচণ্ড খুশি হয়ে যায়, তার কাছে যেতে শুরু করে। কিন্তু এটা ছিল একটা ফাঁদ। এজরায়েলকে ধরার জন্য কাল্টের সদস্যরা এই ফাঁদ পেতেছে। এই ফাঁদে পরে এজরায়েল উল্টো হয়ে চলতে থাকে। সে চেষ্টা করছিল গাছের উপরে ওঠার জন্য। তার হাত থেকে রক্ত বের হচ্ছিল অনবরত। সেই রক্তের ঘ্রাণে জঙ্গলে থাকা ক্রিয়েচারগুলো ছুটে আসতে থাকে। গাছের নিচে থাকা কাল্টের মেম্বারটিকে, যে এখানে ফাঁদ পেতেছিল, তাকে জঙ্গলের মাঝে টেনে নিয়ে যায় ক্রিয়েচারগুলো। ততক্ষণে এজরায়েল গাছের উপরে উঠে পড়েছে, তাই তাকে ক্রিয়েচারগুলো ট্রেস করতে পারেনি এখনও। নিচে তার বয়ফ্রেন্ড, সেও সেফ ছিল। কিন্তু যখন সে গাছ থেকে নামতে শুরু করে, হঠাৎ করে একটি ক্রিয়েচার ক্যাননের উপর আক্রমণ করে। অপর একটি ক্রিয়েচার এজরায়েলের দিকে যেতে শুরু করে। এজরায়েল এবং ক্রিয়েচারের মাঝে লড়াই শুরু হয়ে যায়। এজরায়েল চালাকির সাথে ক্রিয়েচারটির গলায় রশি পেঁচিয়ে মেরে ফেলে। এজরায়েল নিজে বাঁচলেও তার বয়ফ্রেন্ডকে সে বাঁচাতে পারেনি। সেই শোকে প্রচণ্ড কষ্টে চিৎকার করে কান্না করছিল সে সব কিছুর বদলা নিতে চাচ্ছিল। সে ভালোভাবে জানত এসবের মূলে রয়েছে মিরিয়াম। তার আদেশেই কাল্টের লোকেরা তাকে মেরে ফেলতে চাচ্ছে। এজরায়েল ক্যাম্পে ফিরে আসে আবার। সে শীষ বাজিয়ে ক্যাম্পের সবাইকে বিভ্রান্ত করে। ক্যাম্পের লোকেরা কিছু বুঝে ওঠার আগেই এজরায়েল চার্চের ভিতরে চলে যায়, যেখানে মিরিয়াম ছিল। তার উদ্দেশ্য ছিল মিরিয়ামকে হত্যা করা। যখন সে দেখতে পারে মিরিয়াম প্রেগনেন্ট, তার হাতে বন্দুক থাকা সত্ত্বেও সে তাকে মারে না। উল্টো মিরিয়াম তার মাথাতে আঘাত করে। এতে এজরায়েল অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় সে মিরিয়ামের পেটে আঁচড় দেয়। এতে তার হাতে মিরিয়ামের রক্ত লেগে থাকে। এবার যে কোনো মূল্যে এজরায়েলকে মেরে ফেলতে হবে, এজন্য তাকে একটি কবরস্থানে আনা হয়। তারা এজরায়েলের পুরো শরীরে রক্ত মেখে দেয়। একটি কফিনে আটকিয়ে মাটির নিচে পুঁতে দেয়। এই গর্তটি একটি সুড়ঙ্গের সাথে যুক্ত ছিল। এজরায়েল তখন সুড়ঙ্গ দিয়ে সামনে যেতে শুরু করে। এই সুড়ঙ্গের মাঝে মানুষের হাড়, মাথার খুলি পড়েছিল, যা থেকে এজরায়েল প্রচণ্ড ভয় পাচ্ছিল। তবুও সে এখান থেকে বের হতে চায়। ঠিক তখন দেখা যায় একটি ভয়ঙ্কর ক্রিয়েচার
এজরাইলের শরীরের রক্তের গন্ধে এজরাইলের দিকে ছুটে আসছে। এজরাইল আবার কফিনের ভেতরে ফিরে আসে। ক্রিয়েচারটি তার পিছু পিছু সেখানেও আসে, কিন্তু অবাক করা বিষয় হলো ক্রিয়েচারটি এজরাইলের হাতে লেগে থাকা মিরিয়ামের রক্তের ঘ্রাণ পেয়ে এজরাইলের কোনো ক্ষতি না করেই চলে যায়। এই ক্রিয়েচারগুলো মিরিয়ামের উপর কখনোই আক্রমণ করে না, এমনকি মিরিয়াম যেখানে থাকে তার আশেপাশেও কখনো আসে না। এরপর এজরাইল কফিন থেকে বের হয়। এজরাইল প্রথমে লুথারের অসুস্থ মা যে তাঁবুতে ছিল সেখানে আগুন লাগিয়ে দেয়। ইসরায়েলের কাছেই বন্দুক ছিল। তার দিকে আসতে থাকা সকল কাল্ট মেম্বারদের একে একে মেরে ফেলতে থাকে সে। ইসরায়েল কাল্টের সকল মেম্বারদের প্রায় মেরেই ফেলে। আবার সে চার্চের ভেতরে যায়। হঠাৎ তখন মিরিয়াম তার উপর আক্রমণ করে। তাদের মাঝে প্রচণ্ড লড়াই শুরু হয়। মিরিয়ামকে মারার জন্য ইসরায়েল তখন তার কাঁধে কামড় দেয়। ইসরায়েল তাকে মারার পূর্বেই কাল্টের লিডার লুথার সেখানে আসে। লুথার ইসরায়েলকে মারার জন্য তার উপর আক্রমণ করে। এবার তাদের দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায়। অপরদিকে মিরিয়ামের প্রসব বেদনা ওঠে। যে কোনো সময় সে বাচ্চা জন্ম দিতে পারে। এদিকে লুথার এবং ইসরায়েলের লড়াইয়ে ইসরায়েল লুথারকে মেরে ফেলে, কিন্তু মারার সময়ও লুথার হাসতেছিল, কারণ মিরিয়াম বাচ্চা জন্ম দিয়েছে। সে ভাবত মিরিয়ামের গর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে সে তাদেরকে রক্ষা করবে, সে অ্যান্টিক্রাইস্টকে মেরে ফেলবে। এজন্য এতদিন ধরে মিরিয়ামকে রক্ষা করে আসছিল তারা। এদিকে মিরিয়ামের বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চার মুখ দেখে সে আতঙ্কিত হয়ে যায়। এক পর্যায়ে সে নিজেকে শেষ করে দেয়। দেখা যায় জঙ্গলে থাকা সকল ক্রিয়েচারগুলো ধীরে ধীরে ক্যাম্পে চলে এসেছে। মিরিয়াম বেঁচে থাকা অবস্থায় এই ক্রিয়েচারগুলো কখনো ক্যাম্পে আসতো না। ইসরায়েল মিরিয়ামের বাচ্চাটিকে কোলে তুলে নেয়। যখন সে বাচ্চাটির মুখ দেখে সে আরও বেশি অবাক হয়ে যায়। বাচ্চাটির মুখ ছিল ছাগলের মতো, অর্থাৎ এই বাচ্চাটি হলো এই যুগের অ্যান্টিক্রাইস্ট। বাচ্চাটি বড় হয়ে জিজাস ও তার অনুসারীদের বিরোধিতা করবে। অর্থাৎ মিরিয়ামের কাছে যে এতদিন ধরে যে হাওয়ার সাহায্যে নির্দেশনা আসতো তা আসলে জিজাস থেকে নয়, এই নির্দেশনা আসতো শয়তান থেকে, যা সম্পর্কে তারা জানতো না। যখন সে তার সন্তানের চেহারা দেখেছে তখন সে বুঝে গেছে অ্যান্টিক্রাইস্ট অর্থাৎ শয়তানকে জন্ম দিয়েছে সে। এজন্য মিরিয়াম নিজেকে নিজেই শেষ করে দিয়েছে। এদিকে সকল ক্রিয়েচারগুলো চার্চের মধ্যে এসে পড়েছে। বাচ্চাটি তখন ইসরায়েলের কোলে। ক্রিয়েচারগুলো তাকে আক্রমণ করার পরিবর্তে তার সামনে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করে। মূলত এই ক্রিয়েচারগুলো পৃথিবীতে এসেছে এই শিশু অ্যান্টিক্রাইস্টের সেবা করার জন্য। এজন্য তারা কখনো মিরিয়ামকে আক্রমণ করেনি। তারা ভালো করে জানতো মিরিয়ামের পেটে যে রয়েছে তার সেবা করার জন্যই তাদের জন্ম হয়েছে। ইসরায়েল তখন মুচকি হাসে। সে বুঝে গেছে এখন তার কাছে পাওয়ার আছে, যা দিয়ে সে পুরো পৃথিবী নিজের হাতের মুঠোয় নিতে পারবে। আর এই মিস্ট্রির সাথে মুভিটি শেষ হয়ে যায়।